নমস্কার, আমার নাম পারিজাত কর্মকার। আমি তোমাদের আজ পড়াবো আমাদের পৃথিবী যে ষষ্ঠ শ্রেণীর বইটি আছে সেই বইটা আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, চলো। আচ্ছা, বইটি পড়া শুরু করার আগে আমাদের যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কর্তব্য, সেই বইটার সূচিপত্র একবার চেক করা যায়, কি কি চ্যাপ্টার আমাদের এই বইটার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। সূচিপত্রতে যাই, কি আছে দেখি। এই যে সূচিপত্র, তোমরা তোমাদের সূচিপত্রটাকে খুলে নাও। ঠিক আছে, লাল কালার নিয়ে নিই। তোমাদের টোটাল সূচিপত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের 11টা চ্যাপ্টার আছে। আকাশ ভরা, সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, জল স্থল বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, বায়ু দূষণ, শব্দ দূষণ, আমাদের ভারত, আমাদের দেশ ভারত, মানচিত্র। দেখো, সব চ্যাপ্টারই আমাদের ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারই আমাদের পড়তে লাগবে। যদি আমরা সব চ্যাপ্টার না পড়ি তাহলে আমাদের জ্ঞান অর্জন হবে না। তার জন্য আমাদের সব চ্যাপ্টার পড়তে হবে, কিন্তু সব চ্যাপ্টারের মধ্যেও কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে যেটা তোমাদের ক্লাস 10 অবধি এই চ্যাপ্টার তোমাদের থাকবে। আর যারা 10-এর পর ধরো ভূগোল নিয়ে পড়বে ভাবছো, 11-12, ঠিক আছে, ভাবছো কি এখন তোমরা তো অনেকই ছোটো, ক্লাস 6-এ পড়ো, এখনও অনেক বছর টাইম আছে। ঠিক আছে, আর দেখবে সময় চলে গেছে। ঠিক আছে, সেগুলো পরে দেখা যাবে। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কয়েকটা স্টার মার্ক দাও চ্যাপ্টারের পাশে। তো সবার আগে স্টার মার্ক দাও পৃথিবীর আবর্তন, তারপর স্টার মার্ক দাও আবহাওয়া ও জলবায়ু, তারপর স্টার মার্ক দাও, স্টার চিহ্ন দাও মানচিত্র, তারপর স্টার চিহ্ন দাও আমাদের দেশ ভারত। ঠিক আছে, সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, তার মধ্যে এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের ক্লাস 10 অবধি তো মানে যারা ধরো তোমাদের তো ক্লাস 10 অবধি ভূগোল আছে, তারপর ধরো তোমরা যদি কেউ সায়েন্সে চলে যাও তখন তো আর ভূগোল পড়বে না, বা অনেকে এমনও আছে যে সায়েন্সের সাথে ভূগোল পড়ে, কারণ ভূগোলও তো হিসাব মতো সায়েন্স আর আর্টসেরই সাবজেক্ট পড়ে, তাই না? ঠিক আছে, যারা কমার্স নিয়ে পড়বে তারা একমাত্র মানে ভূগোল পড়বে না। ঠিক আছে, শুরু করি চ্যাপ্টার, অনেক কথা হলো, মেইন চ্যাপ্টারে যাই। তো আকাশ ভরা, সূর্য তারা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা কি? আকাশ ভরা, সূর্য তারা। আচ্ছা, এইটুক পরে পড়বো, এটা এখন পড়বো না। ঠিক আছে, আচ্ছা, না বড় করে দিলাম, দেখতে সুবিধা হবে তোমাদের। তো আমি একটা কাজ করি, তোমাদের আগে এইখান থেকে এইটুকু একটু ধারণাটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে কি বলতে চেয়েছে, তারপর আমি রিডিংয়ে আসবো। দেখো ধরো যেরকম আমরা যারা ছেলেরা রয়েছি, ঠিক আছে, ধরো আমাদের ছেলেদের রিমোট কন্ট্রোল গাড়ি খুবই পছন্দের। ঠিক আছে, তো এবার আমাদের মনে সবারই মানে প্রত্যেকটা বাচ্চার আমার মতে মনে হয় যে এই রিমোট কন্ট্রোল গাড়িটা যে রিমোট দিয়ে চলছে, এমনকি ভিতরে লাগানো আছে যেটা দিয়ে গাড়িটা আগে হয় পিছে হয়, বা গাড়িটার ভিতর এমন কি আছে, গাড়ির ভিতর রিমোটের ভিতর, এরকম কৌতূহল তো আমাদের সবার হয়, তাই না? ছোটোবেলায় হতো। তো তেমনই এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে মানে কৌতূহল একটা রয়ে গেছে, মানে মানুষ চিন্তা করে যে কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর এই মহাবিশ্ব নিয়ে যেরকম আমরা একটা বাংলায় কথা বলি, হয়তো তোমাদের মা বা বাবার মুখ দিয়ে কথাটা শুনেছো কোনো সময়, বা চেনা পরিচিতি কারোর মুখ দিয়ে এই কথাটা শুনেছো যে নানা মনের নানা মত। তো বিভিন্ন মানুষ বা বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন তার মত দিয়েছিল। ঠিক আছে,
আর ঠিক আছে, তো এবার চলো রিডিংয়ে আসি। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ রয়েছে, মানে মতভেদ আছে। এই রকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ, তার অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, ঠিক আছে, ইত্যাদি। বা ঠিক আছে, মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে। অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী চলমান, তার মানে কি পৃথিবী গোল গোল ঘুরছে, ঠিক আছে, এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। দেখো, এখন বিজ্ঞান এত উন্নত, ঠিক আছে, এত স্যাটেলাইট রয়েছে আমাদের, বা আমরা যে বড় বড় টেলিস্কোপ রয়েছে, ঠিক আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু পৃথিবীর মানে অর্ধেকের বেশিও এখন কিন্তু আমরা খুঁজে বের করতে পারিনি, ঠিক আছে, কি আছে। তার জন্য এই লাইনটা এখানে লেখা হয়েছে, আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। দেখো, এখন আমাদের যে রিসার্চ অর্গানাইজেশন, যেখানে রিসার্চ করা হয়, যেরকম ইসরো, তারপর নাসা তো আমেরিকাতে অবস্থিত, আর ইসরোটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান। তো তারাও এখনও গবেষণা করে যাচ্ছে যে পৃথিবীর বাইরে আরও কী কী আছে, বা জলের নিচে কী কী আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা যাই হলুদ বক্সটার মধ্যে। চলো একবার রিডিং পড়ি। এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে রিমোট কন্ট্রোল গাড়িতে কী কী আছে বা কীভাবে চলে, সেগুলো জানার জন্য আমাদের মন খুব বিচলিত থাকতো। সেম তেমনই যে এগুলো কি, সেগুলো জানার জন্য এগুলো সম্পর্কে মানুষ জানবার চেষ্টা করতো। তাই কি বলছে, বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানের নিচে একটা দাগ দাও। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারের কাজ করতো আকাশ। দেখো কত কয়েক লক্ষ বছর, হাজার বছর আগে, এখানে তো লিখেও দিচ্ছে যে হাজার বছর আগে মানুষের কাছে তো এই কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার এখনকার মতো তো নাই, ডিজিটাল ওয়াচ, এসব তো তাদের কাছে ছিল না। তো তারাও তো দিন রাত সময় তারাও তো সেগুলোকে ব্যবহার করতো না। আমরা যেরকম সময়টাকে ব্যবহার করি, ওরাও তো সময়টাকে ইউজ করতো না। বা যেরকম আমরা বলি যে সূর্য উঠলে দিন, চাঁদ উঠলে রাত, সেম ওই সময় তারা কি করতো, তারা এই যে সূর্য, চাঁদ, তারা এগুলো ব্যবহার করতো। তারা ধরো যারা আগে তোমার হচ্ছে যে মাছ শিকার করতে নৌকা করে যেত, তারা সূর্য দেখে দেখে দিক অনুযায়ী যেত, তারা দেখে দেখে যেত, ঠিক আছে। তো যার জন্য এখানে লেখা আছে কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারে কাজ করতো আকাশ। আচ্ছা, এবার আসবো নীহারিকাতে। নীহারিকাটা কী জিনিস? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়,
তা হলো নীহারিকা। এই নীহারিকার নিচে একটা দাগ দাও আর ব্যাকেট দাও, নীহারিকা থেকে কোশ্চেন স্কুলে তোলে। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হয় ও হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্র জন্ম দেয়। ঠিক আছে, মানে মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পর তার যে ধূলিকণা, অসংখ্য যে ধূলিকণা বা গ্যাসীয় যে মহাজাগতিক যে মেঘ ছিল, মানে গ্যাসীয় যে পদার্থগুলো ছিল, সেগুলো কি হয় দ্রুততার সাথে মানে একে অপরের সাথে এরকম জয়েন্ট হতে, মানে ফুল স্পিডে, মানে খুব দ্রুততার সাথে, মানে প্রচণ্ড গতিতে একের সাথে যুক্ত হতে শুরু করে এবং মাঝখানে সৃষ্টি হয় কি শূন্যস্থান, বা একে অপরের সাথে মিলে গিয়ে নক্ষত্রের জন্ম দেয়। ঠিক আছে, এই নীহারিকার থেকে কোশ্চেন এটা দেয় যে নীহারিকা কি। ঠিক আছে, বা নক্ষত্র কিভাবে জন্ম নেয়, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে তোমাদের স্যাররা। আমি করিয়ে দিব, অসুবিধা হবে না। এমনভাবে লিখিয়ে দিব যাতে ধরো স্যার যদি তোমাদের কোশ্চেনটা একটু, প্রশ্ন যদি একটু ঘুরিয়েও দেয় স্যার, তোমাদের আরামসে লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা সেকেন্ড পেজে যাই। আচ্ছা, 2 নম্বর পেজ তোমরা বের করো। শুরু করি। ছায়াপথ। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ। আচ্ছা, ছায়াপথটাকে ইংলিশে কি বলা হয়? গ্যালাক্সি। মানে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। মিল্কি ওয়ে গ্যালাক্সির নিচে একটা দাগ দাও। আরে দাগটা কি? এই আকাশগঙ্গা মিল্কি ওয়ে গ্যালাক্সির নিচে একটা দাগ দাও। ঠিক আছে। আচ্ছা, মিল্কি ওয়ে গ্যালাক্সির কিন্তু বাংলা মানে হচ্ছে কিন্তু আকাশগঙ্গা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর ছায়াপথের ইংরাজি মানে হচ্ছে গ্যালাক্সি। আচ্ছা চলো নেক্সট। এই যে দেখো আকাশগঙ্গাটাকে দেখো, অবজার্ভ করো তোমরা, দেখো। ঠিক আছে, এ দেখো বইয়ের পাশে দেখো কেন তোমাদের এই যে ছবি দেয় বুঝার জন্য। দেখছো, আকাশগঙ্গা মানে আমাদের হচ্ছে তোমার এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত তারা দেখছো, কত তারা, স্টার। আচ্ছা, এবার আমরা নক্ষত্রতে যাই। হ্যাঁ, এই বক্সটা পড়বো, এই বক্সটাও আমরা পড়বো। আগে এই নক্ষত্রটা পড়ে নিই। ঠিক আছে, তারপর বক্সটাতে যাব। নক্ষত্র। আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। দেখো অনেক সময়ে এরকম কোশ্চেন দেখবা, অনেক সময় পাবা। ঠিক আছে, এখন না পেলেও পরের ক্লাসগুলোতে পেতে পারো।
যে অনেক সময় স্কুলের টিচাররা ক্লাস নিতে নিতে তোমাদের হয়তো কোশ্চেন করতে পারে যে তারার কি নিজস্ব আলো আছে, বা তারাদের কি নিজস্ব আলো আছে। তো সেই পরিপ্রেক্ষিতে উত্তরটা হবে হ্যাঁ। কেন? এখানে তো বলেই দিয়েছে যে তারা কি, তারা হচ্ছে মানে স্টার হচ্ছে নক্ষত্র, তারা হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, নিজস্ব আলো উত্তাপ আছে। ঠিক আছে, এই লাইনটা মানে এই লাইনটা তোমরা সারা জীবন মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা নক্ষত্র হলো। এই নোটিফিকেশনগুলোকে ব্লক করে দেওয়ার পর যে কিভাবে আসে তাও ক্লাসটাকে একদম ডিস্টার্ব করে ছাড়ে। এই যে নক্ষত্রর ছবিটা তোমরা বইয়ে দেখে নাও, এই যে দেখো কেমন টাইপের হয়। দেখো অবশ্যই আশা করি তোমরা ছোটোবেলা থেকে তারা দেখেছো, বইয়ের ছবি না দেখলেও তোমরা চিনতে পারবে যে তারা কেমন দেখতে। আর যারা একদমই চেনো মানে দেখোনি বা না, এমন তো খুব কমই আছে যারা স্টার দেখেনি, তারা এরকম। ঠিক আছে, বইয়ে তো এই বইয়ে আরও বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অত বোঝা যাচ্ছে না, একটু বইটার এখানে একটু ফ্রেশ করে দেওয়াটা উচিত ছিল, তাহলে বাচ্চারা আরও ভালো করে বুঝতে পারতো। এই দেখো এই যে এরকম, এই যে যেরকম এই যে দেখো একটা বকের মতো আছে না, বক, এই যে এরকম স্টার এরকম, হ্যাঁ স্টার এরকম হয়। এইটা কিন্তু বকমণ্ডল কি, আমি আসবো বকমণ্ডলও বলবো। ঠিক আছে, তাহলে তো আমি তোমাদের এখন যাই তারার রঙে। হ্যাঁ, যেটা আমি বলবো, কোনো তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ঠিক আছে, তারা রং করাচ্ছি। হ্যাঁ, ছোট লাল তারা উষ্ণতা সব থেকে কম, ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম। আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। মাঝারি হলুদ, তার উষ্ণতা আর একটু বেশি। বিরাট নীল, তারার উষ্ণতা প্রচণ্ড এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা বা উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই। হ্যাঁ অবশ্যই আমরা তারা, চাঁদ, সূর্য তো সূর্যের দিকে তোমরা যদি চোখ দিয়ে তাকাও দেখবে চোখ জ্বলে গেছে, এত গরম। সূর্যটাকেই খালি চোখে দেখা যায় না, তাছাড়া চাঁদকে, তারাকে তোমরা খালি চোখে অবশ্যই দেখতে পারো। আচ্ছা এখান থেকে না তোমরা জাস্ট জেনে রাখো, যদি কাল দিনে প্রশ্ন দিতে পারে, আমি তোমাদের যখন প্রশ্ন উত্তর করাবো, দেখো আমি আর এইটাকে একটা পার্ট বানাবো, আর পরের পার্টে আমি তোমার এই যে আকাশ ভরা সূর্য তারা যে চ্যাপ্টারটা আছে এটাকে আমি শেষ করে দেব পরের পার্টে। ঠিক আছে, শেষ করে তারপর আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব, তাহলেই তোমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তারপর দ্বিতীয়তে যাব। আচ্ছা, যেটা বলছিলাম তোমরা একটু খেয়াল করে রাখবে, অনেক সময় ড্যাশ দিয়ে কোশ্চেন তোমাদের দিতে পারে, অনেক স্কুলে হয়তো দিয়েওছে যে ড্যাশ রঙের তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। তাহলে উত্তরটা কী হবে? বিরাট নীল তারার। তো কালারগুলো যেগুলো লেখা আছে, যেরকম লাল আছে, লালে একটা দাগ দাও ছোট, তারপর নীল তারার নিচে একটা দাগ দাও, তারপর মাঝারি হলুদের নিচে দাগ দাও। ঠিক আছে, আবার এরকমও কোশ্চেন দিতে পারে, আকাশে সব থেকে কোন রঙের তারা সংখ্যা বেশি, তখন কি হবে? তখন উত্তরটা কী দিবা? লাল তারার উষ্ণতা সব থেকে কম, আকাশে এরকম তারার উষ্ণতা সব থেকে বেশি, ছোট লাল তারার। ঠিক আছে, আচ্ছা নেক্সট, তারার কাছে আলোকবর্ষ দূরে, তারার কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে তারারা।
ঠিক আছে, মানে আমরা কি চোখে দেখতে পাই, এই চোখে আমরা যে তারা দেখতে পাই এই মানে এই না যে আমাদের বাড়ির ছাদের থেকে, মানে ধরো বাড়ির 5তলা 6তলাতে যদি আমরা উঠি সেখান থেকে তারাকে আমরা ছুঁতে পারবো এমন না। তারা কিন্তু অনেক তোমার হচ্ছে কোটি কোটি কিলোমিটার দূরে। সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। সূর্যের পরে যদি আমাদের কোনো তারা আমাদের কাছের হয় তাহলে সেটার নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। এর নিচে একটা ছোট করে দাগ দাও। কত লক্ষ 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। কিমির ফুল ফর্ম হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? মানে তুমি ভাবতে পারছো যে যেটা আমাদের মানে সূর্যের পরে যে তারাটা কাছে সেটা 41 লক্ষ কোটি কিলোমিটার। তারপর চলো, সেই তুলনায় সূর্য অনেক কাছে আছে। দূরত্ব মাত্র 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। তার মানে ভাবতে পারছো কত দূর। তাও এত দূর হওয়া সত্ত্বেও আমাদের বইয়ে লেখা আছে, মানে বইয়ে লেখা বা আমরা এটাকে ধরে নিই যে তাও সূর্য অনেক কাছে, মানে এই প্রক্সিমা সেন্টাউরির থেকে, নক্ষত্র থেকে। হ্যাঁ, তারা নক্ষত্র। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, এই লাইনটা কিন্তু দাগাও। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। এগুলা কিন্তু পরীক্ষায় কোশ্চেন তুলে দেয় স্কুল থেকে। হ্যাঁ, আমি লিখিয়ে দিব, তোমাদের অসুবিধা নেই। আমি MCQ, তারপর তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে ওগুলো সব আমি করে দেবো, অসুবিধা নেই। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ, মানে লাইট ইয়ার। আচ্ছা, এই আলোকবর্ষ আর লাইট ইয়ারের নিচে একটা দাগ দিয়ে রাখো। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করে। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। ঠিক আছে? আচ্ছা, এই দেখো, এবার আমরা কিসে আসবো? নক্ষত্র মণ্ডলে আসো। এই আলোকবর্ষ দূরে যেটা আছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তোমরা বইয়ের পাশে একটা ছোট করে স্টার দিয়ে রাখো। হ্যাঁ, একটা ছোট করে স্টার দিয়ে রাখো। এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা হাই আছে। হ্যাঁ, কোশ্চেন আসে কিন্তু এখান থেকে, কোশ্চেন পরেও। আচ্ছা, চলে আসো নক্ষত্র মণ্ডলে। হ্যাঁ, কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম আর একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র মণ্ডল।
নক্ষত্রমণ্ডলে একটা ছোট দাগ দিয়ে রাখো। এই সম্পর্কে কত রূপকথা কল্পকাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল, ঠিক আছে। আকাশের অন্যদিকে আছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া, ক্রুশ চিহ্নের মতো বকমণ্ডল, আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরাণ কাহিনীর এক সাহসী শিকারী রূপে। এই যে দেখো বকমণ্ডল, ঠিক আছে। চলো, আচ্ছা এখান থেকে এটা হয়নি না। বাড়ির কাছাকাছি, এবার কিন্তু বক্সটা পড়ছি, হ্যাঁ। বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেটারিয়াম গিয়ে দেখে এসো, কৃত্রিমভাবে মহাকাশ গ্রহ তারা সব কিছু দেখতে পাবে। একটা কালো আর্ট পেপারে আঠা লাগিয়ে তার উপর অভ্র ছড়িয়ে বানিয়ে ফেলো নানা রকম ছায়াপথ। এই যে ঠিক আছে। আর এখন মানুষ নিজের মোবাইলেই সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে, ঠিক আছে। যাদের দেখার ইচ্ছা আছে তোমরা ইউটিউবে সার্চ করে নিও, দেখে নিতে পারবে কেমন হয়। ওটা আরও অরিজিনাল, তো আরও দেখলে ভালোও লাগবে। আচ্ছা, এবার তোমাদের চলে যাই পরের পেজে। পড়ানোর সময় যত মেসেজ, যত লোকের আনাগোনা হতে থাকে। দিনের বেলা তারা দেখা যায় না কেন? এটা তো সবার মনে কোশ্চেন থাকতেই পারে, আমার মনে, তোমার মনে, তোমাদের বন্ধুদের মনে এই কোশ্চেনটা তো থাকতেই পারে, তাই না? এই কোশ্চেনটা সত্যিই তো, আমরা রাত্রেবেলায় তারা কেন দেখি? চলো এবার তাহলে আমরা বুঝতে পারবো আমরা কেন শুধু রাত্রের বেলা তারাটা দেখি, দিনের বেলা কেন তারা আমরা দেখি না। চলো কি লেখা আছে দেখি একটু বইয়ে। এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো। এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও। অন্ধকার ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলো, আলো বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘরের আলো জ্বালিয়ে দাও, তারাগুলো উধাও। মানে এখানে যেটা বলতে চেয়েছে আশা করি তোমরা জানো, কিন্তু তাও না জানলে অসুবিধা নেই, তোমরা শিখতে এসেছো, আমি শিখিয়ে দিচ্ছি। কেন আমরা দেখতে পাই না তারা দিনের বেলায়? আমি একদম শর্টে আমি তোমাদের বলে দিচ্ছি জিনিসটা। তারা কেন আমরা দেখতে পাই না, এর মেন কারণটা হচ্ছে দিনের বেলায় সূর্যের কারণে সূর্যের আলো এতটা প্রখর, যার জন্য সেই তারাগুলোর আলো সেই তারাগুলোর আলোকে আমরা পর্যবেক্ষণ করতেই পারি না। তোমরা যদি সূর্যের দিকে তাকাও দেখবে চোখ একদম জ্বলে যাচ্ছে। আমরা সূর্যের দিকে কোনো সময় তাকাতে পারি না, তাই না? সূর্যের দিকে তাকাতে হলে আমাদের কি করতে লাগে? একটা সানগ্লাস পরতে লাগে, বা যেরকম বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে সেগুলো চোখে লাগালে আমরা দেখতে পাই। কিন্তু সূর্যের আলো এতটাই যে প্রখর, এতটা উজ্জ্বল, যার জন্য সেই তারার আলোগুলো ঢেকে যায়। যার জন্য যখন সূর্য অস্ত যায়, ঠিক আছে, যখন দিন শেষ হয়ে যায়, রাত হয়, সন্ধ্যা হয়, সেই সময় সেই তারার আলোগুলো ফুটে ওঠে। যার জন্যই আমরা তারাকে রাতের বেলা দেখতে পাই।
দিনের বেলা দেখি না, এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আচ্ছা, তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এক বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলো বিন্দুর মতোই দেখায়। আচ্ছা, তারপর আছে তোমাদের তারা চেনার মজা। ঠিক আছে, অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো। ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরও সঙ্গে নিতে পারো। মাথার উপর আকাশ ভরা তারা গুনে শেষ করতে পারবে না। সত্যি, আমরা যদি তারা গুনতে যাই, ঠিক আছে, ছোটোবেলা যেরকম আমরা এরকম করতাম যে আকাশের তারা দেখলেই গুনার চেষ্টা করতাম, কিন্তু লাস্টে গিয়ে ওই গুনতে গুনতে এক হয় গুনাই হারিয়ে ফেলতাম, বা তোমার গুনে উঠতে পারা যেত না, এত অসংখ্য তারা। খালি চোখে মাত্র ৬,০০০-এর মতো তারা দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকে দেখতে পাবে। ধ্রুব তারা আর সপ্তর্ষি মণ্ডলকে তো দেখতেই পাবে। ঠিক আছে, উত্তর আকাশের উজ্জ্বল তারা ধ্রুব তারা। বহুকাল ধরে ধ্রুব তারা দেখেই রাত্রিবেলা নাবিকরা অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করত। আচ্ছা, এই যে ধ্রুব তারা একটা যে তারা আছে, সেই তারা দেখেই তারাকে নাবিকরা, এই যে আমি যদি তোমাদের যে হলুদ বক্সটা যখন পড়ালাম না, মনে করো আমি আগের যে হলুদ বক্সটা পড়ালাম, যেখানে কম্পাস, তারপর হচ্ছে ক্যালেন্ডার, সব কি ছিল, সবই ছিল আকাশ। যখন কম্পাস ক্যালেন্ডার আবিষ্কার হয়নি, আমি তোমাদের বলেছিলাম না, মাছোয়াররা যারা মাছ শিকার করতো, নৌকা নিয়ে যেত, তাদের দেখো জলের মধ্যে গেলে তো আমরা বুঝতে পারবো না যে কোন দিকে গেলে আমরা স্থলভাগ পাবো, কোন দিক গেলে শুধু জলই থাকবে। তো আমি তোমাদের বলেছিলাম যে তার জন্য তারা সূর্যকে, তারাকে ফলো করত। তো ধ্রুব তারা বলে একটা তারা, যেটা নাবিকরা, ঠিক আছে, রাত্রিবেলা নাবিকরা উত্তর দিক ঠিক করতো। এই ধ্রুব তারার নিচে একটা দাগ দাও, এই ধ্রুব তারার নিচে একটা দাগ দাও। এই ধ্রুব তারার নিচে একটা দাগ যাবে। শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়ে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল। শীতকাল হলে দেখো, আমাদের যখন বর্ষাকাল চলে, আকাশ তো চারদিকে মেঘে ভরা থাকে, বৃষ্টি পড়ে, তখন তো আর তারা দেখা যায় না। কিন্তু শীতকালে একদম আকাশটা পরিষ্কার থাকে, যার জন্য রাত্রেবেলা আমরা খুব সহজেই চোখে পড়ে শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়ে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্র। আচ্ছা, এই কালপুরুষ, কৃত্তিকা এর নিচে দাগ দিয়ে রাখো। হ্যাঁ, চলো এবার যাই। টেলিস্কোপ কি? ঠিক আছে, এই যে সপ্তর্ষি মণ্ডল দেখে নাও।
আচ্ছা চলো টেলিস্কোপে যাই। টেলিস্কোপ আশা করি সবাই দেখেছো, নিশ্চয়ই টেলিস্কোপ দেখেছো। মানে এই যে একদিকে চোখ লাগিয়ে আরেক দিক দিয়ে দূরের জিনিস খুব কাছে দেখায়। আমার এক বন্ধুর বাড়িতে সেই একটা দামি টেলিস্কোপ আছে, একদম পরিষ্কার চকচকা দেখায়। রাতের বেলা ও যে টেলিস্কোপটা দিয়ে দেখে একদম চকচকা, মাঝে মাঝে ছবিও ছাড়ে, দেখি তো। আচ্ছা ছাড়ো, এখন পড়াতে যাই। টেলিস্কোপ রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারল? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ, দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিশাল গোলাকার গম্বুজ, যাকে মানমন্দির বলে। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। মানে ভাবতেছো টেলিস্কোপটা কত পাওয়ার। আচ্ছা চলো, এটা তো হইল টেলিস্কোপ কি। আর নিচে যেটা বলছে সেটা হচ্ছে ক্ষুদে জ্যোতি বিজ্ঞানীদের মজার খেলা। এটা পরে দেখবো, হ্যাঁ পরে দেখবো, এখান থেকে কোশ্চেন দিবেও না। চলো পরের পেজে কি আছে? সৌরজগৎ বা সৌর পরিবার আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। আচ্ছা এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ, এই যেখানে বলছে সূর্য কিভাবে তৈরি হলো। সরি, তাহলে তোমাদের বলতে হবে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা যে তোমাদের ক্লাস 6-এর বইয়ে লেখা আছে তা না, এটা কিন্তু তোমাদের মানে তোমরা 10 অবধি এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। 10 কেন, 10-এর পরেও এগুলা তোমাদের মাথায় রাখতে হবে, এগুলা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশ্যই সূর্যের, আমরা তো এই যে বলি যে এত গরম আমরা চলবো কিভাবে, সূর্যের এত তাপ, তাই না? অবশিষ্ট ধূলিকণা গ্যাসের সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি সৌরজগৎ বা সোলার সিস্টেম। হ্যাঁ, সৌরজগৎকে ইংলিশে কি বলে? সোলার সিস্টেম। এই দেখো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, পড়িয়ে দেওয়ার পর কিন্তু তোমাদের রিডিং পড়তে হবে নিজেকে। হ্যাঁ, আবার নিজে প্রথম পেজের থেকে আবার রিডিং পড়বে। বা সৌর পরিবার যার কেন্দ্রে অবস্থান করেছে স্বয়ং সূর্য।
আমি কেন বললাম আবার তোমাদের রিডিং পড়তে, এই যে তোমাদের যে আমি যে বুঝাচ্ছি, দেখবে এখন কিন্তু তোমাদের এগুলো মাথায় ঢুকে যাবে, আবার পরে রিডিং দিবে দেখবে একদম পার্মানেন্ট, মানে একদম এক্সাম শেষের পরেও মাথায় থেকে যাবে। ঠিক আছে, এর জন্য বললাম আরেকবার রিডিং দিয়ে নিও। আর যেসব পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করতে বলছি তোমাদের, সেই লাইনগুলো কিন্তু খুব যত্ন সহকারে আন্ডারলাইন করবা। যদি আন্ডারলাইন না করো পরে কিন্তু ভুলে যাবা। এই যে আন্ডারলাইন পয়েন্টগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো ক্লাস 6-এ বলে না, তোমরা ক্লাস 10 অবধি তোমাদের দেখবে, তোমরা যখন ক্লাস 7-এ উঠবে, 8-এ উঠবে, 9-এ উঠবে, 10-এ উঠবে, বা 10-এর পর যারা ভূগোল নিয়ে পড়বে 11-12-এ, যারা কলেজে গ্র্যাজুয়েশন করবে, তাদের কিন্তু ঘুরে ফিরে এগুলোই পড়তে হবে। এগুলাই কিন্তু বারবার, মানে এগুলোকে আরও বিস্তারিতভাবে পড়তে লাগবে, যার জন্য এগুলাই হচ্ছে তোমাদের মানে প্রথম বেসিক। আচ্ছা ঠিক আছে। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। অবশ্যই আমরা জানি একটা, এই দেখো সৌর পরিবার, এই যে সৌর পরিবার, এই যে আমাদের পৃথিবী, শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, এই যে গ্রহাণুপুঞ্জ, এই যে ধূমকেতু, এই যে শনি গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আর এই যে আরেকটা। ঠিক আছে, চলো ছাড়ো। ছবি দেখে লিখে ফেলো, সৌরজগতে কটি গ্রহ আছে? সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কি কি? সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? অবশ্যই বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? বন্ধুরা মিলে সৌরজগতের মডেল তৈরি করি। আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না, সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। তাহলে কি করে এই একই ছবিতে সূর্য, বৃহস্পতি আর পৃথিবীকে একসাথে দেখানো যাবে? সৌরজগতের যে ছবি আঁকা হয় তা শুধু সাধারণ ধারণা তৈরি করার জন্য। মানে এই লাইনটা এখানে বলতে চেয়েছে যে মানে আমরা তো ছবি আঁকি, মানে আমাদের কয়টুকু আঁকি আমরা, ধরো একটা খাতার পেজের মধ্যে এই ছবিটা এঁকে দিই, কিন্তু যদি তোমরা দেখো অরিজিনালভাবে, তাহলে মানে অনেক বড়, মানে কি বলবো, এই যে এখানে বলছে না যে 13 লক্ষ গুণ বড়, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী, মানে 1300 পৃথিবী বৃহস্পতির, এই যে বৃহস্পতি গ্রহের মধ্যে আরামসে এঁটে যাবে। মানে আরামসে যদি বৃহস্পতির মধ্যে পৃথিবীকে যদি বৃহস্পতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 1300টা, মানে 1300টা বৃহস্পতি, 1300টা পৃথিবীকে বৃহস্পতির মধ্যে রেখে দেওয়া যাবে। তার মানে ভেবেছো কত বড় বৃহস্পতি। আচ্ছা পরের পেজে যাই। আর এই যে ছবি দেখে কটি গ্রহ আছে, সৌরজগতে কটি গ্রহ আছে, সূর্যের কাছে ও সবচেয়ে দূরের গ্রহ কী কী, এগুলো আমি যখন তোমাদের কোশ্চেন অ্যান্সার দিব, প্রশ্ন উত্তর দিব, তখন তার মধ্যে লিখে দিব। ঠিক আছে, চলো। নেক্সট পেজে যাই। কত অজানা কথা। সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। স্টার মার্ক দাও। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, মানে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় আর পৃথিবীর ওজনের চেয়ে 3 লক্ষ গুণ ভারী।
সূর্যের রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। তার মানে ভাবছো 200 কোটি ভাগের 1 ভাগ মানে 200-র মধ্যে 1 ভাগ, তার মানে 199 ভাগ আসে না, 200-র মধ্যে 1 ভাগ, জাস্ট 1 ভাগ পৃথিবীতে আসে। তাই আমাদের এই গরমে কি অবস্থা হয়ে যায়। যদি 200-র মধ্যে 200ই চলে আসতো তাহলে পৃথিবীতে আমাদের বসবাসযোগ্য ছিলই না, তাই না? এই 1 ভাগ দেখেই আমাদের গরম 50 ডিগ্রির উপরে চলে যায়। তাহলে কতটা গরম হতে পারে, মানে 200-র মধ্যে 1 ভাগ মানে 200-র মধ্যে, এখানে লিখি 200-র মধ্যে 1 ভাগ, তার মানে 199 ভাগ আমাদের পৃথিবীতে আসে না। ঠিক আছে, সূর্যের তাপ বা রশ্মি যেটাই বলো না কেন, মানে 1 ভাগেই আমাদের, মানে বাপরে সেই গরম পড়ে যায়। আর 199 ভাগ যদি টোটাল 200 ভাগের মধ্যে যদি 200 ভাগই চলে আসতো তাহলে আমরা পৃথিবীতে বসবাসযোগ্য মানুষ পৃথিবীতে বসবাসযোগ্য হতো না। সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 100 কোটি বছর। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারে মনে হয়। সূর্যের গায়ে যেখানে উত্তপ্ত একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। আচ্ছা, এই জায়গাটা গোল দাও। সৌর কলঙ্ক কী জিনিস? এটা হচ্ছে সূর্যের গায়ে যেখানে উত্তপ্ত কম, মানে যেখানে আগুনের তাপ কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল। অবশ্যই যদি তোমরা ধরো তোমাদের বাড়িতে একটা লাইট লাগিয়েছো, এবার ধরো একটা লাইটের কিছু এক পার্ট খারাপ হয়ে গেছে আর এক পার্ট ঠিক আছে, তাহলে দেখবে যে পার্টটা ঠিক আছে ওখানে আলোটা অনেকটা উজ্জ্বল, আর যে পার্টটা খারাপ হয়ে গেছে সেখানে দেখবে একদম আলোই নেই। এটাই হচ্ছে, তাই কালো দাগের মতো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বা সোলার স্টর্ম বলে। সোলার স্টর্মের নিচে একটা দাগ দাও আর সৌরঝড়ের নিচে দাগ দাও। সৌরঝড়টা কী জিনিস? সূর্যের অংশে ছোট ছোট বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বা সোলার স্টর্ম বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। এর নিচে একটা দাগ দিবে 11 বছরের। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা যায়। দেখো পৃথিবী থেকে বৈজ্ঞানিকরা, যেরকম আমাদের ভারতবর্ষ থেকে ইসরো, আমেরিকা থেকে নাসা, এরা যারা রিসার্চ করে, তারা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে উপরে। কেন পাঠিয়েছে? যে সোলার সিস্টেমের বাইরে কি কি পরিবর্তন হচ্ছে বা আমাদের পৃথিবীতে কি কি পরিবর্তন হচ্ছে সেগুলো দেখার জন্য। তো সেই সময় কি হয়, সেই সব যন্ত্রের সাথে আমাদের কানেকশন অনেকটা কমে যায় বা যোগাযোগে প্রবলেম দেখা যায়, অনেকক্ষণ যোগাযোগই হয় না। খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। এই যে আমি তোমাকে কিছুক্ষণ আগেই বললাম, খালি চোখে সূর্যের দিকে তাকানো যায় না। কেন? রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে।
সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। অনেকে আছে সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে, এটা তাকানোটা উচিত না। কারণ কেন, চোখ একদম খারাপ করে দেবে, ঠিক আছে। এই দেখো অনেকে বলে না খালি চোখে সূর্যের দিকে তাকাবি না, আমাদের মা বাবা বড় বড় জনরা আমাদের যে বলে যে খালি চোখে সূর্যের দিকে তাকাবি না, সূর্যগ্রহণের সময় তাকাবি না। কেন তাকাবি না, কেন তাকাবে না, এই কারণে তাকাবে না, যা চোখের রেটিনা পুড়ে যাবে, আর রেটিনা পুড়ে গেলেই চোখ অন্ধ, ঠিক আছে। চলো নেক্সট পেজে যাই। চলো শুরু করি। কি আছে, সূর্যের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায় সন্ধ্যা তারা। সন্ধ্যা তারার নিচে একটা ছোট করে দাগ দাও। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না, ওটা আসলে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় দেখা যায় না। শুক্র গ্রহের মতো আরও 7টা গ্রহ আমাদের সূর্যের পরিবারে আছে। সূর্যের পরিবারে গ্রহ নিজস্ব আলো ও উত্তাপ নেই। অনেক সময় পরীক্ষার কোশ্চেন দেয় গ্রহদের কি নিজেদের কোনো আলো বা উত্তাপ আছে। গ্রহদের কিন্তু নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই। এই সূর্যের আলোতে আলোকিত হয়, চাঁদের আলো আলোকিত হয়, তারার আলোতে আলোকিত হয়, ঠিক আছে। গ্রহের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, এটা কিন্তু মাথায় রাখবে। নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়, মানে গ্রহগুলা নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। আচ্ছা চলো তাহলে, সৌর পরিবারের ভিতরের দিকে গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর সৌর পরিবারের বাইরের দিকে গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারদিকে ঘুরছে। শুক্র বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। মানে এই শুক্র গ্রহটাকে বাদ দিয়ে প্রতিটি গ্রহই আমাদের যে ঘড়ি রয়েছে সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই পূর্ব থেকে পশ্চিম দিকে দাগিয়ে রাখো শুক্র বাদে, হ্যাঁ, শুক্রেতে একটা ছোট আন্ডারলাইন দিয়ে রাখো। সৌরজগতের গ্রহদের মজার কথা, বুধকে ইংরাজিতে কি বলে, মার্কিউরি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, 5.8 কোটি কিলোমিটার। মানে সূর্য থেকে বুধের দূরত্ব কত, 5.8 কোটি কিলোমিটার। ধূসর রং, তাহলে বুধের রং কেমন, ধূসর। এর গ্রহের গায়ে প্রচুর গর্ত, মানে বুধের যে এই যে দেখো এটা হচ্ছে বুধ গ্রহ, এর গায়ের মধ্যে প্রচুর গর্ত আছে, হ্যাঁ। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেলসিয়াস। আবর্তন 58 দিন 17 ঘন্টা, পরিক্রমণ করে 88 দিন। বুধটাকে তোমার স্টার মার্ক দাও, হ্যাঁ। এরপর শুক্রর ইংরাজি কি, ভেনাস। পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ, পৃথিবীর প্রায় সমান মাপের, মানে পৃথিবীর যেইটুকু সাইজ ওই প্রায় ওই রকম সাইজই হচ্ছে শুক্রর। সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিলোমিটার, ঠিক আছে। শুক্রটাকেও তুমি হচ্ছে এই যে স্টার মার্ক দাও। আবর্তন 243 দিন, পরিক্রমণ 225 দিন। সৌরজগতের উষ্ণতম গ্রহ 465, ঠিক আছে, 465 ডিগ্রি। এর উষ্ণতা দেখো, শুক্রের উষ্ণতা কত, সৌরজগতের উষ্ণতম, মানে শুক্রকে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ ধরা হয়। 465 ডিগ্রি সেলসিয়াস।
মানে এখানে মানুষ বসবাসযোগ্য না। সেম বুধেরও যদি তুমি দেখো তাহলে যে দিকটা সূর্যের দিকে পড়ছে বুধের, তার উষ্ণতা 430°C। আচ্ছা, প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি। এই যে শুক্র গ্রহ, সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে সৌরজগতের যদি উষ্ণতম গ্রহ তুমি বলো সেটা হচ্ছে শুক্র গ্রহ, 465°C। মানে উষ্ণতা তুমি বুঝতে পারছো যে কতটা উষ্ণ। আচ্ছা, তাহলে আজকে 6 নাম্বার পেজ অবধি তোমাদের হলো। এই পার্ট 1-এ আমি 6 নাম্বার পেজ অবধি করালাম। এবার পার্ট 2-তে বাদ বাকি 7 নাম্বার পেজ থেকে শুরু করে বাদ বাকি যতটা আছে আমি কমপ্লিট করিয়ে দিব, ঠিক আছে? তারপর আমরা চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে, তারপর আমরা চলে যাব, ঠিক আছে? মানে পার্ট 3-তে আমরা কি করব, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে? এইটুকুই থাক। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে।